TV24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। এর মধ্যে আমরা জেনেছি প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন রাফায় পূর্ণ শক্তিতে অর্থাৎ স্থলপথে অভিযান চালালে ইসরায়েলকে সামরিক অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে আমেরিকা। বিশেষ করে নির্দিষ্ট কিছু বোমার কথা, অস্ত্রের কথা তিনি বলেছেন, যেগুলো ব্যবহার করে বেসামরিক লোকজনকে মেরে ফেলা হচ্ছে। এছাড়া স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান জানিয়েছেন রাফায় হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করা হোক, এইটা প্রেসিডেন্ট বাইডেন চান না। এই অবস্থায় অনেকে বলছেন আমেরিকার ইসরায়েল নীতিতে এটা একটা ইউটার্ন। ইসরায়েলের পার্লামেন্ট সদস্য টালি গটলিব তিনি বলছেন আমেরিকা অস্ত্র না দিলে গাজায় তারা ইমপ্রেসাইজ মিসাইল ব্যবহার করবেন। এরকমই তিনি একটা হুঁশিয়ার মূলক কথাবার্তা বলেছেন। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন ব্রিটেন যদি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে। এইটা বলা হচ্ছে বাইডেন প্রশাসনের যে বর্তমান ইউটার্ন বা শেষ অবস্থান ইসরায়েল সম্পর্কে সেইটার বিপরীত অবস্থান। তবে ক্যামেরন বলেন বেসামরিক লোকজনকে রক্ষায় ইসরায়েলকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি দেশের ভেতরে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি এবং ডিক ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন বা কমেন্সমেন্ট অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেছেন। ভার্জিনিয়ায় রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়াংকিন তার বক্তৃতা শুরু করার সাথে সাথে গাউন ও ক্যাপ পরা শিক্ষার্থীরা বের হয়ে যান। এছাড়া আমরা দেখছি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আইসিজেতে সাউথ আফ্রিকার করা মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইজিপ্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইজিপ্টের এই ঘোষণা তেল আবিবের জন্য অবিশ্বাস্য রকমের কূটনৈতিক ধাক্কা বলে মনে করছেন অনেকেই। এই বিষয়টি আসলেই তা কিনা আমরা একটু দেখব খতিয়ে। এছাড়া আমেরিকার অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল। কংগ্রেসের জমা দেওয়া স্টেট ডিপার্টমেন্টের এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এটা বলা হচ্ছে, দেখা যাক কি হয়। এছাড়া জাতিসংঘ বলে এই রিপোর্টটিকে অনেকে, স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টটিকে অনেকেই বলছে বিভ্রান্তিকর। যেমন কংগ্রেসম্যান জাপাল তিনিও এই কথা বলছেন যে বলা হচ্ছে তাদের কাছে ইনফরমেশন নাই, আবার তারা বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকতে পারে। তো এখানে এই বার্তার মাধ্যমে ইসরায়েলকে একটা মিশ্র বার্তা দেওয়া হচ্ছে, স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে এরকম তিনি বলছেন। জাতিসংঘ বলেছে গত 31 অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়ার ঘনবসতিপূর্ণ এলাকায় যে বোমা ব্যবহার করেছে সেই বোমায় বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। তাতে মনে হচ্ছে 2000 পাউন্ড ওজনের বোমা ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে আইডিএফ যুদ্ধাপরাধ করেছে বলে মনে করে জাতিসংঘ। সাউথ আফ্রিকায় শুরু হয়েছে 3 দিনের বর্ণবাদ বিরোধী সম্মেলন। প্যালেস্টাইনের প্রতি এই সম্মেলনের সংহতি জানিয়েছেন সারা বিশ্বের বর্ণবাদ ও যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যক্তি এই সংগঠনের কর্মীরা। ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের স্বাধীনতার সমর্থনে এই প্রথম এই ধরনের সম্মেলন আয়োজন করা হলো। আরেকটি প্রসঙ্গ থাকছে, সেটি হচ্ছে আমরা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করব। প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে অর্থ উত্তোলনের উদ্যোগ নিয়েছেন। আমরা দেখছি তিনি তার ক্যাম্পেইনে বারাক ওবামা তো আছেই, এছাড়া হলিউড তারকাদেরও যুক্ত করছেন। যেমন রিপোর্ট এসছে জুলিয়া রবার্টস, তাকে যুক্ত করা হচ্ছে। আমরা দেখি যে সেখান থেকে কী হবে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তব্য দিয়েছেন নির্বাচনী প্রচারে। তিনি সময় কম দিতে পারছেন বলে বারবারই অভিযোগ করছেন, যেহেতু তার বিরুদ্ধে নিউ ইয়র্কের হাসপানি মামলা শুনানি চলছে। আমরা সেই বিষয়টি তার সম্পর্কে আলোচনার চেষ্টা করব। তিনি যা বলছেন, তিনি বিতর্কিত বক্তব্য বরাবরই দিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি বলেছেন মানে একটি মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন। আমরা জানি যে সাইলেন্স অফ দ্য ল্যাম্ব নামে যে একটি চলচ্চিত্র রয়েছে, সেখানে একটি ফিকশনাল চরিত্রর তিনি প্রশংসা করেছেন। সেই হানিবাল লেকটার যে নামের যে চরিত্রটি, সেটি মানুষের মাংস খায়, মানুষের মাংস খেকো, সেই চরিত্রে তিনি প্রশংসা করেছেন। গতকালকে যে গিয়েছিলেন নিউ জার্সিতে, সেইখানে নির্বাচনী সমাবেশে, সেটা নিয়েও আমরা আলোচনা চেষ্টা করব। আমার সাথে আছেন আমাদের
নাজবুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। স্বাগত জানাচ্ছি ডক্টর গোলামী মাতবার, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক ও গবেষক। ধন্যবাদ। আমি শুরুতেই হাসান ফেরদৌসের কাছে যাব, তার কাছে থেকেই জানতে চাইব শুরুতেই যে এইটাকে আমরা এই সপ্তাহের ঘটনাটি আমরা আগেও হয়তো বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, কিন্তু এইটাকে যে বলা হচ্ছে ইউটার্ন, অনেকে বলছে আসলে ইউটার্ন কি না, যদি ইউটার্ন হয় তো কেন, যদি না হয় তো কেন না? না, ধন্যবাদ। মোটে ইউটার্ন না। আমাদের প্রেসিডেন্ট একটা বিপদে পড়ে গেছে। বিপদটা কি? তার সামনে নির্বাচন। নির্বাচনে তাকে জিততে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো মুসলমান এবং কম বয়সী ভোটারদের ভোট তাকে পেতেই হবে, বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড স্টেটসে। এটা তিনি বোঝেন। নানা রকম জনমত জরিপে আমরা তার তথ্য পেয়েছি, যেমন সর্বশেষ জনমত জরিপ পেয়েছি আমরা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। তারা দেখছে যে যাদের বয়স 18 থেকে 39-এর কম, এমন ভোটারদের মধ্যে বাইডেনের পক্ষে সমর্থন মাত্র 18%। আমরা জানি যে এই বয়সী ভোটাররা খুব বেশি সংখ্যে ভোট দেয় না, অন অ্যান অ্যাভারেজ 1/3 তারা ভোট দেয় মাত্র। তারপরও যদি 10% এই বয়সী মানুষ বাইডেনের বিপক্ষে অথবা ভোট না দিতে যায়, তাহলে বাইডেনের পক্ষে জেতা কঠিন হবে। আপনারা জানেন, একথা আমরা বারবার বলেছি যে আমেরিকা নির্বাচনটা মূলত 5টি থেকে 7টি রাজ্যে তার ফলাফল নির্ধারণ করে। গত নির্বাচনে 2020 সালের নির্বাচনে মাত্র 3টি রাজ্যে 44,000 ভোটের ব্যবধানে বাইডেন সাহেব জিতেছিলেন। মাত্র 3টি, জর্জিয়া, উইসকনসিন এবং অ্যারিজোনা। মাথা রাখবেন, only 44,000 ভোটস। তাহলে এবার তো অনায়াসে উইসকনসিনে, যেখানে মুসলমান এবং আরো ভোটারদের সঙ্গে অনেক বেশি, অথবা জর্জিয়া প্রায় 1 লক্ষ ভোটার, 70,000 আরো মুসলমান এবং সাউথ এশিয়ান ভোটারকে ইনক্লুড করেন 1 লক্ষ ছাড়িয়ে যাবে। তারা অনায়াসে বাইডেনকে পরাস্ত করতে পারেন, ভোট দিতে, তার বিপক্ষে ভোট দিলে অথবা ভোট না দিলে। এই সংকটটা বাইডেন খুব ভালো করে বোঝেন এবং সে কারণে আপনারা দেখবেন গত কয়েক মাস থেকে যে মুহূর্তেতে তিনি বুঝতে পেরেছেন যে এই ভোটাররা তার বিপক্ষে চলে যাচ্ছে। আপনারা এও জানেন যে মিশিগানে কি হচ্ছে। মিশিগানে ক্যাম্পেইন হচ্ছে বয়কট বাইডেন বলে। বাইডেন যেখানে যাচ্ছেন বলা হচ্ছে কি জেনোসাইড বাইডেন। যেই মিটিং এ যাচ্ছেন বাইরে থেকে একদল লোক তাকে জেনোসাইড বাইডেন বলে সম্বোধন করছে। তার মানে চ্যালেঞ্জটা বাইডেনের জন্য রিয়েল। পাশাপাশি বাইডেনের ফরেন পলিসি, শুধু বাইডেনের নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের একদম ইন্টিগ্রাল এলিমেন্ট হচ্ছে কি পাশে থাকা ইসরায়েলের। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বা স্ট্র্যাটেজিক পলিসি। কেমন? এবং এই পলিসি থেকে আমেরিকা কখনো সরে আসেনি ফ্রম 1948। যেমন 1973 সালের যুদ্ধে মার্কিন যখন ইসরায়েল প্রায় হারার মুখে, তখন আমেরিকা সাদাতকে বলেছিল তুমি যে না সরে আসো সাইনাই থেকে, আমরা তোমার বিরুদ্ধে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করব, আণবিক শক্তি ব্যবহার করব। অন্য কথায় সব সময় ইসরায়েলের পাশে থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন সাহেব ছুটে গেলেন, তার দুটো কারণ। একটা এই স্ট্র্যাটেজিক রিজন, অন্য রিজন হচ্ছে তিনি একজন গভীরভাবে বিশ্বাস করেন যে ইসরায়েলের প্রতি আমেরিকার কমিটমেন্টটা শক্ত, আয়রন ক্ল্যাড তিনি বলেছেন হতে হবে। এটি তার রাজনৈতিক এবং ধর্মীয় বিশ্বাস। এই অবস্থায় তিনি কোন পথে এগোবেন? আমি আপনার আরো একটা কথা বলে রাখি, আমরা শুধুমাত্র আরব এবং অন্যান্য ভোটারদের কথা বলছি, কিন্তু আমেরিকায় জুইশ ভোটাররাও কিন্তু, জুইশ লবি কিন্তু খুব পাওয়ারফুল। তাকে তুমি খেপিয়ে তোলো, তার ফল তোমার জন্য ভালো হবে না, তাও তিনি জানেন। অন্য কথায় একটা খুব উভয় সংকটে পড়েছেন। এটাকে বলে হর্নস অফ ডায়লেমা বলি না, আমরা গল্পে পড়েছি আমরা, সেই হর্নস অফ ডায়লেমা বাইডেনের জন্য। তিনি কার মন রক্ষা করবেন? ফলে তিনি যা করছেন কারোরই মন রক্ষা হচ্ছে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই যে রিপোর্টটা বেরিয়েছে, আমরা একটু আগে উল্লেখ করলাম, স্টেট ডিপার্টমেন্টে একটা রিপোর্ট বেরিয়েছে। নিয়ম হচ্ছে যে আমেরিকার সাহায্য যখন পাবে ইসরায়েল, তার আগে একটা ক্লিয়ারেন্স দিতে হয় স্টেট ডিপার্টমেন্ট থেকে যে আমাদের অস্ত্র বেআইনিভাবে ব্যবহৃত হচ্ছে না। তারা কি বলছে যে না, বাইডেন কি বলেছেন? বাইডেন সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি জানেন যে আমাদের বোমা দিয়ে মানুষ হত্যা হয়েছে, স্পষ্ট স্বীকার করেছেন তিনি সিএনএন এ। স্টেট ডিপার্টমেন্ট রিপোর্টে কি বলা হচ্ছে যে প্রবাবলি মানবাধিকার আইন, আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান ল লঙ্ঘিত হয়েছে, কিন্তু কোনো প্রমাণ তিনি তার স্পেসিফিক পায়নি। আমি কিছু স্পেসিফিক এক্সাম্পল দিই। এই যে বোমার কথা বলছি আমরা, 2000 পাউন্ডের বোমা, এটা কি বোমা?
কে সিরিজের বোমা, যার লক্ষ্য স্টেট ডিপার্টমেন্টের ভাষায় বড় বড় ভবন, পাওয়ার গ্রিড ইত্যাদি নগর কেন্দ্রে আক্রমণ। এটা স্টেট ডিফেন্স ডিপার্টমেন্টের বক্তব্য, বড় বড় ভবনকে ধ্বংস করা। তো বড় বড় ভবনে কে থাকে ভাই? মানুষই থাকে নাকি? যখন এই তোমার বোমা দিয়ে বড় বড় বোমা ভাঙা ব্যবহৃত হচ্ছে, তুমি জানোই তো, তুমি আর কত প্রমাণ চাইবে? 1,00,000 লক্ষ মানুষ হতাহত হয়েছে, 35,000 লোক নিহত হয়েছে। এটা কি এনাফ প্রমাণ নয়? আইসিসি বলছে, আইসিজে বলছে, জাতিসংঘ বলছে, মানবাধিকার সংগঠনগুলি বলছে গাজায় যা হচ্ছে তা গণহত্যা। প্রমাণ তুমি চাও, গো এন্ড টক টু দেম, লুক ফর এভিডেন্স ফ্রম দেম। তুমি সরাসরি কি বললে আমাদেরকে অন্যায় হচ্ছে, কিন্তু অন্যায়টা তো গভীর নয়। এটা কেমন কথা হলো? এটা দু নৌকায় পা দেওয়া তো হয় না, এটা পিওর ছল ছাতুরি। এটা একদম আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আমার মনে হয় না চোখে ধুলো দেওয়া সম্ভবপর হবে। জি, হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি যাব ডক্টর গোলাম মাদবরের কাছে। তার কাছে জানতে চাইব, দেখেন এখানে যে এর আগে আমরা যেটি হাসান ফেরদৌস বললেন, লিন্ডসে গ্রাহাম তিনি বলছেন যে ইসরায়েলকে পারমাণবিক বোমা দিয়ে সহায়তা করা উচিত। রিপাবলিকানদের সুর মোটামুটি একই রকম ইসরায়েলের পক্ষে, এবং ডেমোক্র্যাটরা বলছেন যে কোনো ডেমোক্র্যাট, যেমন কংগ্রেসম্যান প্রমিলা জয়পাল, তিনি বলছেন যে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টটি সেটি হচ্ছে ইসরায়েলের জন্য বিভ্রান্তিকর, বা দুই ধরনের বার্তায় দেওয়া হচ্ছে ইসরায়েলকে, এই স্টেট ডিপার্টমেন্ট দিচ্ছে। এবং আমরা দেখছি কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন একটি সিএনএনকে স্পষ্ট কথাই বলেছেন। তো আপনি কি বলবেন প্রফেসর গোলাম মাদবর? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ। আসলে আমি আপনাকে প্রথমে খুব একটা ক্লিয়ারলি শুনতে পাইনি, এখন বোধহয় কিছুটা একটু বিভ্রাট ছিল, তারপর যাই হোক আমি বুঝতে পারছি আর কি। তো আসলে দেখুন, লিন্ডসে গ্রাহাম সেনেটর ইজ এ জোক। তার যে মেটাফোর সে ইউজ করছে, যে জাপানে যে নাগাসাকি হিরোশিমাতে যে ইউনাইটেড স্টেটসের বোম্বিং করেছিল, এবং সে বলতেছে দ্যাট ওয়াজ রাইট। এবং এখন যে রাফাতে গিয়ে যারা যে ইনভেসিভ যেটা করবে সেটাও রাইট। এবং সে ক্লিয়ারলি বলতেছে হোয়াট এভার ইসরায়েল, আজকে তার আমি ভিডিওটা শুনে আমি অবাক হয়ে গেলাম, হোয়াট এভার ইসরায়েল নিড টু ডু, লেট দেম টু ডু ইট আনকন্ডিশনালি, লেট দেম টু ক্লিয়ার হোয়াট এভার ইট ইজ। তো এখন দেখুন, এখন যেটা হচ্ছে আপনার বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের জন্য যেটা সবচেয়ে বড় ট্রাবল, যে অনেকটা আসলে হি ইজ কট ইন বিটুইন। এবং পার্টিকুলারলি আমরা জানি he himself also claimed that he is a Zionist, এবং সেটা করেছেন এতদিন পর্যন্ত। 35,000-এর উপরে মানুষ অলরেডি কিন্তু we lost the global population, that's what I say, we lost 35,000 population. তো এখন দেখুন, এখন যেটা বলছে যে আমরা জানি যে জো বাইডেন তার কাজ কিন্তু ইসরায়েলের সাথে যা করার এতদিন করে গেছেন, একাত্মতা সম্পূর্ণ, the US state policy, US country policy, whatever the policy, to stand side by side with Israel, এটা সবসময় ছিল, সবসময় করেছে। এখন যে কাজটা সে করেছেন যে না, আমাদের অস্ত্র হোল্ড করব, অস্ত্রগুলো তো আমি আর রিপিট করতে যাচ্ছি না, বলা হয়েছে যে ব্লকের পর ব্লক ধ্বংস করে দিতে পারে এই ধরনের মারাত্মক অস্ত্রগুলো, বলছে যে এগুলো কেন দরকার এবং কেন তারা সার্জিক্যাল অপারেশন করার চিন্তা করছে না যদি করতে হয়। তো এখন এটা হল করার কারণটা হচ্ছে সারা কান্ট্রিতে ইয়াং জেনারেশন বলেন, হ্যাঁ গতবারে তো আমি মনে করি তাকে ইলেক্টেড করার পিছনে ইয়াং জেনারেশন একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। ইয়াং জেনারেশনের সেন্টিমেন্ট আমরা তো দেখেছি, সেটা সমাবর্তন অনুষ্ঠানে হোক, বিশ্ববিদ্যালয় কলেজে, অথবা যে ডেমনস্ট্রেশন যেটা হয়েছে সেটা জন্য যেটা আমরা দেখছি, এবং জনগণের মাঝেও কিন্তু বিরাট একটা কনসিয়েন্টাইজেশন হয়েছে যে এটা আসলে একটা সাংঘাতিক, অনেকটা কিন্তু আপনার হিটলারের মতো। আপনি দেখুন, কলম্বিয়ার প্রেসিডেন্ট
সাউথ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট আজকে বললো, হোয়াট নেতানিয়াহু ইজ ডুইং ইজ লাইক হিটলারস বাহিনী। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে সবখানে কিন্তু এটা ক্লিয়ার মেসেজ সে পাচ্ছে, ফলে সে দেখলো যে নো হ্যাভ টু ডু অ্যাট লিস্ট সামথিং। সেটা হচ্ছে ওই যে ড্যামেজ কন্ট্রোলের মতো যেটা আর কি করতে চাচ্ছে, এবং সেটাও করতে পারবে কিনা, কারণ নেতানিয়াহুর মতো সেনেটর আছেন, রাইট? এবং আমরা জানি যে বাই অ্যান্ড লার্জ কিন্তু উভয় পার্টি। আচ্ছা, আমি যেটি জানতে চাইবো এবার, যে যেটি একভাবে বললেন হাসান ফেরদৌস, সেটি হচ্ছে নির্বাচনে এইটি একটি ইসরায়েল হামাস বা গাজা প্রসঙ্গ যুদ্ধ একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন জরিপে এই বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ ভোটাররা যারা জরিপে অংশ নিচ্ছে তাদের কাছ থেকে এইটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আমরা দেখছি এখানে যে অর্থ এসছে, আমরা একটি দেখে নেই। মার্চ মাসে, গত মার্চ মাস পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের যে নির্বাচনী প্রচার দল, তারা 85.5 মিলিয়ন ডলার উত্তোলন করেছেন। তার তুলনায় ট্রাম্প ট্রাম্পের নির্বাচনী 3 ভাগের 1 ভাগ এটা তুলেছেন। আরেকটি বিষয়, ডিএনসি তারা তুলেছেন 131 মিলিয়ন ডলার এবং আরএনসি তুলেছে 67 ডলার। এই অর্থ এবং ইস্যু, দেশের ভেতরে আরও যে বিভিন্ন ইস্যু আছে, গর্ভপাত ইস্যু, বর্ডার ইস্যু, ক্রাইম ইস্যু, এগুলো কি গাজা ইসরায়েলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না আপনার কাছে? আসলে ইউএস ইলেকশনে আপনি দেখুন কতগুলো জিনিস কিন্তু অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিতে আপনি দেখুন কিন্তু জো বাইডেন অনেক এগিয়ে, এবং কারণ এটা এনবিএবল ইকোনমি, সারা ওয়ার্ল্ডে কিন্তু যেভাবে টার্ন অ্যারাউন্ড করেছে ইকোনমি জো বাইডেনের সময়, এটা এক্সাম্পলারি। এখানে কিছু তেমন কিছু করতে পারবেন না। আপনি দেখুন যে অপরাধ, যে বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে যে আপনার হোমোসাইড বা যে আমরা দেখি কিলিং যেগুলো হয়, সেগুলো কিন্তু অনেক কমে আসছে। তো এখন যেগুলো ইস্যু হচ্ছে মেইনলি এখন তারা করতে চাচ্ছে, যেগুলো হচ্ছে ননসেন্স ইস্যু, এবং হ্যাঁ এটা অনেক কম গুরুত্ব পাচ্ছে, এটা আমরা জানি। এখন জো বাইডেনের জন্য বিপদ কিন্তু একটা দুইটা না, বিপদ হচ্ছে আপনি দেখুন সে কিন্তু অলরেডি অ্যাননয় করেছে মেজরিটি পিপলকে, তার উপর ইয়াং জেনারেশন। এখন এই যেটা বললো যে অস্ত্র যেটা যে হল্ড করবে, সেখানে কিন্তু একটা গ্রুপ আছে, সেইটাও কিন্তু এখন তার এগেনস্টে যাবে, যেটা হচ্ছে আমরা জানি ডাই হার্ড জুইশ লবি যেটা আর কি, আইপ্যাক থেকে শুরু করে এইটাও যাবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা ড্যামেজ কন্ট্রোলে কিন্তু আরেকটা ড্যামেজ তার হয়ে গেল। সো হ্যাঁ, গুরুত্ব এটা আসলে যে পাচ্ছে না সেটা আমি বলবো না, এটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে জাতীয়ভাবে, কিন্তু কত হচ্ছে কনস্টিটিউয়েন্ট কারা এইটা সেন্সিটাইজ কারা করছে। মানে আমি এক কথা শেষ করব আপনার কাছ থেকে, ভালনারেবল, এদের কিন্তু কোনো নাই, আপনার ইনফ্লুয়েন্স নাই। ডক্টর গোলাম মোহাম্মদ, আমি শেষ করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি এটা মনে করেন কিনা যে এই গাজা যুদ্ধ বিষয়টি আগামী নির্বাচনে নির্ধারক ভূমিকা পালন করবে? শুধু only this is not going to be the only issue, despite all other things. পরে আপনার কাছে আমরা আসবো। আমরা জি আমি নাজবুল আশরাফের কাছে যেতে চাই। নাজবুল আশরাফ, আপনি সবশেষ কার কি অবস্থান দেখছেন ইসরায়েল এবং গাজা প্রশ্নে? যেটি দিয়ে আপনি আলোচনা শুরু করছিলেন, যে স্টেট ডিপার্টমেন্টে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে শুক্রবার, সেটি নিয়েই তো এখন বিতর্ক হচ্ছে। এখন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, সেক্রেটারি ব্লিংকেনের বক্তব্য, প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য, এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিছুটা হাসান ফেরদৌস ভাই বলছিলেন, বাইডেন সাক্ষাৎকারে, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং এটা নিশ্চিত করেছেন যে সেখানে আপনার গণহত্যা হচ্ছে, বেসামরিক নাগরিক হত্যা হচ্ছে। সেই বেসামরিক নাগরিক হত্যার কারণেই তিনি একটি অস্ত্রের চালান আটকে দিয়েছেন এবং বলেছেন যে রাফায় যদি ব্যাপক পরিসরে হামলা চালানো হয়, স্থল হামলা, তাহলে তিনি আর সহায়তা দেবেন না। ব্লিংকেন বলছেন যে আমেরিকা ইসরায়েলকে জবাবদিহি করার অবস্থান থেকে সরে আসবে না বা জবাবদিহি করবে। কোথায় জবাবদিহি করছে? আর তিনি বলছেন যে কোনো দ্বিমুখী নীতি পালন করা হচ্ছে না, সব ক্ষেত্রে দ্বিমুখী নীতি পালন করা হচ্ছে। এখন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে একটা অংশ আমি একটু ছোট করে পড়ি। এখানে বলা হচ্ছে, ইসরায়েল হ্যাজ দ্য নলেজ অ্যান্ড মিনস টু মিটিগেট সিভিলিয়ান হার্মস, বাট দ্য হাই লেভেল অফ সিভিলিয়ান ডেথস raises substantial questions about whether the IDF is using them effectively in all cases. মানে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। এখন বাইডেন স্বীকার করছেন, ব্লিংকেন স্বীকার করছেন না, স্টেট ডিপার্টমেন্ট সন্দেহ প্রকাশ করছেন। এখন যা কিছু সারা বিশ্বের মানুষ দেখছে, গাজায় ইসরায়েল কি করছে,
তার যে তথ্য, ছবি, বক্তব্য প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে, মানুষ যা দেখছে, এটা গণহত্যা কিনা, এটা বেসামরিক নাগরিক হত্যা কিনা, এবং এই হত্যার কাজটা কিসের মাধ্যমে করছে? আমেরিকার দেয়া অস্ত্র, গোলাবারুদ, বোমার মাধ্যমে করা হচ্ছে। ফলে এটা তো প্রমাণের কিছু নাই। তার চেয়ে বড় কথা, বাইডেন বলছেন যে ওখানে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, কিন্তু আমার কাছে প্রমাণ নাই। আমেরিকার মতো দেশ, সেই দেশের যে গোয়েন্দা সংস্থা, তাদের যে শক্তি, সামর্থ্য, প্রযুক্তি, সামরিক সবকিছু, তাদের পক্ষে গাজায় কি হচ্ছে এটা জানা সম্ভব না, স্বীকার করতে চাচ্ছে না তারা, কারণ ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যেতে হবে। এখন ইসরায়েলের ব্যাপারে শুরুতে হাসান ভাই বলেছেন, কেন বাইডেন সাহেবের এই অবস্থানের পরিবর্তন? শুধুমাত্র নির্বাচন, এটা তো আমরা সবাই স্পষ্ট করে বুঝতে পারি। ফলে এই যে গ্যারাকলে পড়েছে বাইডেন প্রশাসন বা আমেরিকা, সেটার ব্যাপারে স্পষ্ট অবস্থান না নিয়ে আমার মনে হয় না নির্বাচনের যে সংকট সেটা থেকে উত্তরণ ঘটানো যাবে। এখানে বরং সত্য, তথ্য, ন্যায্যতা নিশ্চিত করে যদি আমেরিকা কাজ করে, হ্যাঁ, ইসরায়েলের প্রতি তার যে অকুণ্ঠ সমর্থন, আয়রনক্লেড সাপোর্ট, এত বছরের যে নীতি, সব কিছু রেখেও কিন্তু করা যায়। আমি শেষ করি এখানে, এই যে সংকট এবং গণহত্যা এবং মানে মানবিক বিপর্যয়, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু একটা লোক, সেটা হচ্ছে নেতানিয়াহু। 7ই অক্টোবর থেকে তো এই নাটকের শুরু। 7ই অক্টোবরের আগ পর্যন্ত কিন্তু নেতানিয়াহু জনপ্রিয় ছিলেন না। তার বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ মানুষ সেই বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছিল। সেই অবস্থান থেকে তিনি এই যুদ্ধ চালিয়ে গিয়ে নিজের ক্ষমতাটা ধরে রাখতে চাচ্ছেন, এটা সবাই বলছে। এখন প্রশ্ন হচ্ছে, 7ই অক্টোবর যে হামলাটি হামাস চালিয়েছে, ইসরায়েলের মতো এত সামর্থ্যবান শক্তিধর একটি দেশে এরকম হামলা চালানো সম্ভব কিনা? তাদের গোয়েন্দা ব্যর্থতা কেন হলো? নাকি নেতানিয়াহু এই ঘটনা ঘটিয়েছেন পাল্টা হামলা চালিয়ে নিজের অবস্থান শক্ত করার জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য? সেই প্রশ্নও কিন্তু আছে। যে সেরকম অনেক ইসরায়েলি মিডিয়াতেও এরকম প্রশ্ন করা হচ্ছে, যে যেমন টাইমস অফ ইসরায়েল, হারেটস, এরকম মিডিয়াতেও বিভিন্ন সময় আমরা দেখছি যে ইসরায়েল নেতানিয়াহু সম্পর্কে আপনি যে বললেন সেরকম রিপোর্ট আমরা দেখছি। সবশেষে আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেন একটি বক্তব্য দিলেন, বললেন যে আজকে যদি, তার বক্তব্যের সারবস্তু এরকম, আজকে যদি হামাস জিম্মিদের মুক্তি দিয়ে দেয়, কালকেই ওখানে সিজ ফায়ার সম্ভব হবে। এইটাকে আপনি কিভাবে দেখবেন? আমাকে বলছে? আপনাকে বলছি। হ্যাঁ, না, বিষয়টা হলো কি যে এরা কেন, এই যে হামাস তো ধাপে ধাপে কিছু মুক্তি দিয়েছে, এখন এই যুদ্ধবিরতি বা স্থায়ী যুদ্ধবিরতি তারা কথা বলছে, আগে যদি মুক্তি দিয়ে দেয়, তারপরে যে ইসরায়েল আরো হামলা চালিয়ে একেবারে ধ্বংসযোগ্য কাজটা শেষ করবে না, তার নিশ্চয়তা কি? সেখানে তো হামাসকে আশ্বস্ত হতে হবে যে মুক্তি দিয়ে দেওয়ার পরে তারা যুদ্ধ থামাবে, আর হত্যা করবে না, এবং এই সংকটের একটা স্থায়ী সমাধান করবে। সেই নিশ্চয়তার ব্যাপারে কিছুদিন আগে আমরা জানি যে দফায় দফায় আপনার নেগোসিয়েশন হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, নানান পক্ষ যুক্ত হয়েছে, কাতার থেকে আলোচনা আপনার ইজিপ্টে গেছে, সেই আলোচনাও কোনো ফলাফল হয় নাই। এই হামাস, ইসরায়েল, আমেরিকা সকল পক্ষের পরেও সবশেষ আলোচনা কিন্তু হামাসের নেতা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তারা ইসরায়েলের কাছে কোনো নিশ্চয়তা চায় না, তারা আমেরিকার কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছিল। সেই নিশ্চয়তা পেলে পরে তারা হয়তো নিশ্চিত হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ নাজবুল আশরাফ। আমরা একটু পরেই ফিরে আসছি, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে আরও অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন নাজবুল আশরাফ, আছেন হাসান ফেরদৌস, আছেন ডক্টর গোলামী মাতবার। আমি এখন যাব হাসান ফেরদৌসের কাছে। আমরা দেখলাম যে গতকালকে নিউ জার্সিতে একটি অনুষ্ঠান, নির্বাচনী প্রচারে তিনি বলছেন, তিনি প্রশংসা করছেন হানিবাল লেকটার, একটি যে ফিকশনাল ক্যারেক্টার, সিরিয়াল কিলার, যিনি মানুষের মাংস খেয়ে থাকেন। একই সঙ্গে সেই সময় তিনি যারা অনুমতি না নিয়ে আমেরিকায় এসেছেন তাদের উদ্দেশ্যে ঘৃণা প্রকাশ করছেন। এইটা আসলে আপনি দেখেছেন কিনা বক্তব্যটা? আপনার কাছে এটা প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। তার
জি না, আমি দেখিনি পড়িনি, তবে মধ্য কথা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের একমাত্র তুরুপের তাস এই মুহূর্তে ইমিগ্রেশন, একমাত্র তুরুপের তাস। তিনি ব্যক্তিগতভাবে বিচারের সম্মুখীন, তার চরিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, তিনি কার্যত এখন নির্মুখ হয়ে পড়েছেন, উলঙ্গ হয়ে পড়েছেন লোকটি। তার নিজের দলের লোকেরাই বলছে তাকে ভোট দেবো না, তার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তাকে বলেছেন কি আমি তাকে ভোট দেবো না, প্রাক্তন স্পিকার তিনি বলেছেন আমি তাকে ভোট দেবো না। তার মানে তার দলের লোকই তাকে ভোট দেবে না বলে জানাচ্ছে। তিনি খড়কুটোর মধ্যে কি ধরে আছেন? বারবার একটা জিনিস, ইনভেশন। কাদের? বহিরাগতদের। মানছি আমি যেটা একটা সিগনিফিকেন্ট, একটা বড় একটা ইস্যু আমেরিকানদের কাছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে নাম্বার 1 ইস্যু ইমিগ্রেশন অ্যামাং রিপাবলিকানস, ওভারঅল ইকোনমি, কিন্তু রিপাবলিকানদের কাছে 1 নম্বর ইস্যু ইমিগ্রেশন। ফলে এটাকে তিনি ব্যবহার করছেন, যথেচ্ছা ব্যবহার করছেন তিনি। ফলে তিনি হ্যানিবাল লেক্টারের কথা বলে থাকেন, আমি মোটেই বিস্মিত হব না। তিনি কম্পেয়ার করছেন কতটা হীন, কতটা ভয়াবহ বহিরাগতরা। তিনি আগে কি বলেছেন আমি না আপনারা দেখেছেন কিনা, তিনি দেখাচ্ছেন যে যারা আসছে তারা সব লম্বা চওড়া মোটা সোটা, দেখলে ভয় লাগে। মানে আমাদেরকে এটাকে বলে ডিহিউম্যানাইজ করা, মানবেতর পর্যায়ে নিয়ে যাওয়া এই মানুষগুলিকে। লিটারালি তিনি বলছেন যে এরা এমন মোটা সোটা দেখে ভয় লাগে, ভয় লাগে। তিনি ভয় দেখাচ্ছেন কাদের? সাবারবান মেয়েদের, নারীদের, মহিলাদের, যারা তার পক্ষে নয়, যারা বিশেষ করে এখন তার এই কেলেঙ্কারির পরে তাদেরকে তিনি বারবার বলছেন তোমাদের শহরতলি কিন্তু নিরাপদ না। এদের জন্য দোষ কার? অপরাধ কার? বাইডেন সাহেবের। আমাকে ভোট দাও, আমাকে নির্বাচন করো, আমি সীমান্ত বন্ধ করবই, আমি বোমা মেরে এদেরকে বার করব। তিনি মিলিয়নস অফ বহিরাগতদের বার করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। এবং যে ব্লু প্রিন্ট তিনি তৈরি করেছেন, আমি জানি না দেখেছেন কিনা, ক্যাশ প্যাটেল তার যে হোমল্যান্ড সিকিউরিটি হবে বলে পরিকল্পনা করছে, তিনি একটি ব্লু প্রিন্ট তৈরি করেছেন, যার মধ্যে কথা হচ্ছে যে জোরপূর্বক সামরিক কায়দায় আমেরিকায় বসবাসরত সকল অবৈধ মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এত কিছু পরেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রায় 88টি ক্রিমিনাল অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিচার চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা 33টি ক্রিমিনাল, 88 না 33টি, সব মিলিয়ে আমরা সব যে আমাদের নিউ ইয়র্কে হাসপানি মামলা 33টি। এখন আমি যেটা জানতে চাইবো, বিল বার, তারপরে ক্রিস্টিনো, গভর্নর ক্রিস্টিনো এই নিউ হ্যাম্পশায়ার, বিল বার তার অ্যাটর্নি জেনারেল, তারা কিন্তু একসময় স্পষ্ট ভাষায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এখন দেখা যাচ্ছে তারা এখন উল্টো কথা বলছেন। তারা এখন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। আমরা মিচ ম্যাককনেলকে দেখছি, তিনি বলছেন যে তিনি ইন্ডোর্স করেছেন তাকে। আমরা ডিক চেনির মেয়ে লিজ চেনি, তিনি আমরা জানি খুবই সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তিনি এখনো পর্যন্ত বাইডেনকে ভোট দেবেন এমন কথা প্রকাশ্যে কোথাও বলেননি। অ্যাডাম কিনজিঙ্গার একমাত্র এই জানুয়ারি দেখছি রিপাবলিকে, তিনি বলেছেন যে ভোট দেবেন। এছাড়া আপনি যাদের কথা বললেন, মাইক পেন্স, ক্রিস্টি, পল রায়ান, তারা সবাই ট্রাম্প বিরোধী, কেউই বাইডেনকে ভোট দেবেন এমন কথা বলেননি। এই অবস্থায় আপনি মানে ট্রাম্পের যে সমর্থক বা নেভার ট্রাম্প, তাদেরকে কিভাবে ব্যাখ্যা করবেন সংক্ষেপে জেনে আমি ডক্টর গোলাম মাদবরের কাছে যাব। আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। গত সপ্তাহে সিএনএন এর একজন সাংবাদিক গিয়েছিল টেক্সাসে, সবচাইতে ট্রাম্প ভক্ত একটি ভোট এলাকায়। ট্রাম্প কথা হচ্ছে দুজন প্রবীণ মানুষের সাথে, নারী স্বামী স্ত্রী। প্রশ্ন হচ্ছে যে তুমি কি ট্রাম্পকে ভোট দেবে? না। প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কেমন লোক? অত্যন্ত অনৈতিক, ইমরাল লোক, ডিসঅনেস্ট লোক, খুব খারাপ লোক, মহিলাটি বলছে। তখন প্রশ্ন করছে সাংবাদিক, তুমি কি তাহলে ট্রাম্পকে ভোট দেবে? এত খারাপ লোক। বললাম ট্রাম্পকে ভোট দেবো। বলে কেন? কারণ তার চেয়েও খারাপ হচ্ছে বাইডেন। এই হচ্ছে রিপাবলিকানদের অবস্থান। রাইট হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি যাব ডক্টর গোলাম মাদবর। দেখেন, এখানে আমরা দেখছি অনেকেই রিপাবলিকান সেনেটর বা আইন প্রণেতাদের বিভিন্ন পর্যায়ে তারা বলছেন, যেমন জেডি ভেন্স, তিনি বলছেন যে
তিনি নির্বাচনে ফলাফল মানবেন যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এবং ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছেন একই রকম না হলে আরেকটু তিনি যদি জয় পান তাহলেই কেবল এই নির্বাচনের ফলাফল মানবেন। এবং তার আপনি এই প্রতিক্রিয়ায় কি বলবেন এই ডক্টর গোলাম মাদবর? আমার আসলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আমেরিকার মতো দেশে আসে কেন, যে নির্বাচনের ফলাফল মানবে কেন? এটা তো আমার মনে হয় ডেমোক্রেসিকে আরো বোধহয় একটু ছোট করে দেখা। দিস ইজ এ ল অ্যাবাইডিং কান্ট্রি, ল অ্যাবাইডিং নেশন, রুল অফ ল আছে আমরা বলি, জাস্টিস সিস্টেম আছে বলি। এই প্রশ্নটা যখনই আমি শুনি আমি সত্যি কিন্তু খুবই অবাক হয়ে যাই। এটা কোন ধরনের প্রশ্ন? এটা মানবে কি না, অর্থাৎ তাকে কিন্তু আমি এম্পাওয়ার করছি এবং সে তো ক্লিয়ারলি বলেই দিয়েছে এটা ডিপেন্ডস, অর্থাৎ তার মতো করে হবে। দেখুন, আমি আজকে বোধহয় একটা দেখতেছিলাম যে ব্রুকিং ইনস্টিটিউশনের একজন রিসার্চার, সে একটা বই লিখেছেন, সেখানে একটা সুন্দরভাবে সে বলেছেন, ব্রুকিং ইনস্টিটিউশন আমরা জানি এটা রাইট উইং, সে বলেছেন যে এটা লাস্ট প্রসেসটা যেটা নিয়ে চালাচ্ছে, কারণ এই কান্ট্রি কিন্তু আপনার ফেসেস অফ দ্য নেশন চেঞ্জিং। এই যে জুজুবুরির ভয়, ট্রাম্প কিন্তু ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই কাজটাই করছেন, দেখাচ্ছে যে অর্থাৎ তোমরা ইউ আর গোইং টু লুজ এভরিথিং। যেটা আপনার কয়েকদিন আগে আমরা ইয়াতে দেখলাম যে ইন্ডিয়াতে, এমন আমি অবাক হয়ে গেছি, নরেন্দ্র মোদী বলছে যে একটা জনসভার মধ্যে যে মঙ্গলসূত্র তোমাদের কেড়ে নেবে যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয়। এগুলো কিন্তু পপুলিস্ট এবং ন্যাশনালিস্ট যারা, তারা কিন্তু এগুলোকে অ্যাডভান্টেজ দিয়ে রিলিজিয়নকে ইউজ করে তারা। তো এখানে যেটা করছে, যেটা ওই ব্রুকিং ইনস্টিটিউশনের ভদ্রলোক সে সত্যিই বলেছেন, এটা লাস্ট হচ্ছে মার্জিনাল, এটা চেষ্টা করছে যে অর্থাৎ হোয়াইট সুপ্রিমেসি এটা ধরে রাখার জন্য, এবং এটা ধরে রাখার জন্য যা যা বলার দরকার এগুলো। হ্যাঁ, আমি বারবার বলছি আপনার ইমিগ্রেশনটাই কিন্তু নেবে, বলছে যে তারা এখানে বিভিন্ন অথচ এ দেশটা কিন্তু যাদেরকে বলা হচ্ছে আনলফুল বাট আনডকুমেন্টেড, যে এরা এদেশের ইকোনমিতে কিন্তু সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর তারা, কারণ তাদেরকে কিন্তু অ্যাবিউজ করতেছে। এই যে মানবাধিকারের কথা বলা হয়, এক্সপ্লয়টেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, হাউজিং, রিয়েল এস্টেট সবকিছু চলছে, এগুলো কিন্তু আপনার কিন্তু অনেকটা ওপেন সিক্রেট। তো এখন এইটা তো না, সে আরো অনেক কিছু বলবে। তো সে তো বলেছেন যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প যে সে প্রথম একদিন কিন্তু ডিকটেটর অটোক্রেট হবেন, এবং অল অ্যাবাউট রাইট। এই যে আপনি যার কথা বলেন বলেছে, সেখানেও বলছে যে এটা ভেনজেন্স, এখানে হচ্ছে আপনার অল কাইন্ডস অফ আপনার যে প্রতিশোধ সবকিছু এগুলো কিন্তু করবেন। সো আমার কাছে অবাক লাগে যে ইটস নট অ্যাবাউট হিজ রেটরিক, ইটস অ্যাবাউট দ্য পিপল। একটু আগে যে হাসান ফেরদৌস ভাই যে বললেন বা নাজমুল আশরাফ যে বললেন যে আপনার দেখুন মিচ ম্যাককনেল পর্যন্ত বলছে ভোট দেবেন। আর রিপাবলিকান পার্টি যারা, যে আপনি মাইক পেন্সের কথা বলেন বা লিজ চেনির কথা বলেন, বুশ ফ্যামিলির কথা বলেন, এগুলো তো দে অলরেডি লস্ট কন্ট্রোল, টোটাল পার্টি ইজ হাইজ্যাক বাই ওয়ান পারসন, এবং সে ব্যক্তি পূজায় এখন চলছে। কিন্তু রিপাবলিকান পার্টির যে কাজটা করছে, রিপাবলিকান পার্টির রিয়েল ম্যানিফেস্টো আইডিওলজির বাইরে যেগুলো আমি তাদের রেটরিকে যেটা দেখছি আর কি। So this is the great concern. এখন ওরা তো সো মার্জিনালাইজড, যারা কিন্তু রিয়েল রিপাবলিকান পার্টি। আর আপনি এটা আমি আশা করি না যে ওই লিজ চেনি এন্ডোর্স করবে, জো বাইডেনকে এন্ডোর্স করলে সেটা সে নিজেই ইলেক্টেড হতে পারেন না। আপনার কাছে ওই এন্ডোর্সমেন্টে কতটুকু কাজ আসবে? আমি নাজমুল আশরাফের কাছে যাব, তাকে একটি ওয়াশিংটন পোস্ট থেকে একটি সেন্টেন্স পড়ে শোনাই। ট্রাম্প হ্যাজ টোল্ড পিপল ইন চার্জ অফ দি RNC to focus on election security more than field programs. এইটা দ্বারা আপনি কিভাবে এইটা বুঝবেন, আমাদেরকে ব্যাখ্যা করবেন? দেখেন, আমেরিকার রাজনীতিতে অনেক সমস্যা তৈরি হয়েছে বা অনেক সমস্যা ঢুকে গেছে, বা আপনার এই ট্রাম্প রাজনীতিতে আসার পর থেকে আমেরিকার রাজনীতির যে চিত্র সেগুলো আমেরিকার ইতিহাসে আগে ছিল না। কিন্তু এখন পর্যন্ত আমেরিকার যে নির্বাচনী ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, সেই জায়গা কিন্তু ট্রাম্প বা ট্রাম্প ভক্তরা কোনো দোষ ত্রুটি ঢুকাতে পারে না। অনেক অভিযোগ তারা করে। ট্রাম্প যেসব অভিযোগ করে এগুলো বাংলাদেশের মতো অনেক দেশ আছে, সেখানে নির্বাচন নিয়ে এইসব অভিযোগ ওঠে এবং সেগুলো কোনো প্রতিকার হয় না, এবং সেই অভিযোগগুলো ভিত্তি থাকে, অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়। তো ট্রাম্প এসব
চেষ্টা করলেও তো লাভ হবে না। যেটা বলছিলেন হাসান ভাই যে ট্রাম্প বলছে যে উনি জিতলেই শুধু মানবেন, এটা তার পুরনো কথা, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। 2016 সালে তিনি যখন আপনার হিলারি ক্লিন্টনের সাথে ডিবেট করেন, একদম শুরুর দিকের এক ডিবেটে উনি প্রথম এই কথাটা বলেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা, অ্যাঙ্কার যে প্রশ্নটা করেছিল মডারেটর, তিনি বলছিলেন যে আই উইল অ্যাকসেপ্ট অনলি ইফ আই উইন। ওই কথার ধারাবাহিকতা তিনি এখনো রাখছেন, তার অনুসারীরাও তাই বলছে এখন। তার মানে হচ্ছে যে এটা তো মানে আমেরিকার স্ট্যান্ডার্ডের গণতন্ত্র হলো না। আসলে ট্রাম্প কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করেন? ট্রাম্পের তো ভুল জন্ম হয়েছে আমেরিকাতে, তার জন্ম হওয়া উচিত ছিল নর্থ কোরিয়াতে বা রাশিয়াতে বা চায়নাতে। তো তিনি ওই রকম মন মানসিকতার লোক, তিনি গণতান্ত্রিক চিন্তা চেতনার মূল্যবোধের মানুষ না, কিন্তু পড়েছেন হচ্ছে ভুল জায়গায়। এখন আমেরিকায় তিনি রাজনীতিটাকে সেরকম করার চেষ্টা করছেন, বাজে জিনিস দিয়ে তিনি জনসমর্থন নিয়ে ভোট নিয়ে একবার নির্বাচিত হয়েছেন, আবার হওয়ার চেষ্টা করছেন, যেগুলো দেশের জন্য, মানুষের জন্য, আমেরিকার জন্য, বিশ্বের জন্য মোটেও কল্যাণকর না। সেটার মাধ্যমে তিনি হয়তো আরেকবার নির্বাচিত হয়েও যেতে পারেন, কিন্তু তিনি যা কিছু করার স্বপ্ন দেখছেন, যা কিছু করার ঘোষণা দিচ্ছেন, তার অনেক কিছুই হয়তো করার তিনি চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। কারণ আমেরিকা রাষ্ট্র হিসেবে যেই আপনার সিস্টেমের মধ্য দিয়ে এত বছর ধরে চলে আসছে, এখনো চলছে, সেখানে কিন্তু তিনি চাইলেও কিছু করতে পারবেন না। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু অনেক কাজ করেছেন যেগুলো আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং আটকে গেছে। ফলে এই যে আমেরিকার যেই সিস্টেমেটিক মানে স্ট্রেংথ, রাষ্ট্রের বিচার ব্যবস্থার, প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, যা কিছু বলি, এগুলোর খুব বেশি নড়চড় তিনি করতে পারবেন না ব্যক্তি হিসেবে। জি, কিন্তু আমরা দেখছি যে প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানের বিরুদ্ধেও, তার যে তৎপরতা না, উনি কিন্তু কৌশলে করছেন। যেমন সুপ্রিম কোর্ট উনি ওনার পক্ষে নিয়ে গেছেন, অনেক আদালত উনি ওনার পক্ষে নিয়ে গেছেন, অনেক বিচারকের ভূমিকায় আমরা দেখছি যে একেবারে দলীয় ভূমিকা, সেই কাজগুলো তিনি করছেন। এবং আমরা ওই যে মানে তৃতীয় বিশ্বের দেশ বলি, অনেক দেশে, উন্নয়নশীল দেশে যেভাবে সরকার বা সরকারি দল, প্রশাসন, বিচার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান সব কিছুকে নিজের অনুকূলে নিয়ে নেয়, তারপরে সব কিছু একচ্ছত্র মালিক হয়ে যায়, সেরকমটা চেষ্টা তিনি করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সফল হয়েছেন। এই চর্চা চলতে থাকলে হয়তো তাহলে আমেরিকার বিচার ব্যবস্থা থেকে শুরু করে অন্য অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন উঠবে তখন। রাইট, আপনাকে ধন্যবাদ। আমি আর একটু সময় পাবো, 1 মিনিট আমি যেতে চাই হাসান ফেরদৌসের কাছে। আপনি এই বিষয়ে কিছু বলবেন? আমি একটা জিনিস বলি যে ব্যাপারটা তো সরল নয়, যেভাবে আশরাফ ভাই বলছেন ব্যাপারটা তো সরল নয়। আমেরিকার 1/3 লোক ট্রাম্পের পক্ষে, অ্যাটলিস্ট অ্যাবাউট 40% মনে করা যায়। রিপাবলিকান পার্টির 80% আমেরিকা তার পক্ষে। তার মানে কোনটা গণতন্ত্র? যখন দেশের লোক আমাকে ভোট দেয়, এটা কি অগণতান্ত্রিক ব্যাপার? তা তো নয়। আমেরিকার দেশটাই বিভক্ত দেশ। এই বিভক্ত দেশে নানা কারণে বিভক্ত, আমি আগে ব্যাখ্যা করে বুঝি কেন দেশটাই বিভক্ত। এবং এই বিভক্ত দেশে একজন একনায়কতন্ত্রী বা কর্তৃত্ববাদী লোক অত্যন্ত জনপ্রিয় উঠেছেন। আমেরিকা, ট্রাম্প একমাত্র লোক নন। আপনি হাঙ্গেরিকে দেখুন, বাড়ির পাশে ভারতকে দেখুন, একটু আগে মাতবার ভাই বলছেন, একই তো বললো, একই তো জিনিস। আমরা কি ঢালাভাবে বলবো যে বিকজ উনি এই মানে ইন্টারনাল এনিমিকে ব্যবহার করছেন ফলে উনি অগণতান্ত্রিক? তা তো নয়। উনি ভোট পেয়ে নিয়মিত হয়ে জয়লাভ করবেন। একই অবস্থা হচ্ছে হাঙ্গেরিতে, সেখানেও তো তিনি ভোট পেয়ে অরবান জিতছেন। অগণতান্ত্রিক নাম, এটা হচ্ছে গিয়ে আমরা এটা বলছি ইললিবাল ডেমোক্রেসি। এবং ভিক্টর অরবান স্পটলি বলছেন, হ্যাঁ আমি ইললিবাল ডেমোক্রেসি প্র্যাকটিস করি। ব্যাপারটা বুঝতে হবে যে গণতন্ত্রের চরিত্র আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াংরা, আর লুজিং ফেইথ ইন ডেমোক্রেসি। ওয়াই? ডেমোক্রেসি আমাদের কিছু দেয় না তো। এই যে ছাত্ররা বিক্ষোভ করছে, মূল কারণটা কি? ছাত্ররা ফিল করে মানে গণতন্ত্রের, হাসান ভাই, তাহলে এটা গণতন্ত্রের অপব্যবহার, গণতান্ত্রিক পদ্ধতি আপনি ব্যবহার করছেন। গণতন্ত্রের চরিত্রটা বদলে যাচ্ছে। তার মূল কারণ যারা গণতন্ত্রের কথা বলে ঠিক তারাই এই গণতন্ত্রকে অ্যাবিউজ করছে। মানে শুধুই সংখ্যাগরিষ্ঠতা যে সব সময় আরেকদিন আলোচনা আয়োজন করি, আলোচনায় অংশগ্রহণ করি। দিয়ে আপনাকে নির্বাচন করছে, গণতান্ত্রিক নয় তো। রাইট, হাসান ফেরদৌস, ভালো না লাগতে পারে, আপনি অখুশি হতে পারেন। আজকের মতো শেষ করতে চাই। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আশরাফ আপনাকে, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলাম মাতবর আপনাকে। আপনারা ভালো থাকবেন। আশা করছি আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ, আশা করছি ভালো লেগেছে। আমরা আগামী কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।